বিমান বাহিনীর ১৫ জন এয়ারম্যান, এয়ারম্যান গায়েব। এয়ারম্যান। এয়ারম্যান অলরেডি গায়েব ১৫ জন। এদের হদিস নাই। এখন বলা হচ্ছে আচ্ছা, যে এদের কেউ তুরস্কে, কেউ পাকিস্তান এবং কেউ পর্তুগাল পর্যন্ত পৌঁছে গেছে। এদের কোন আচ্ছা, হদিস নেই। আচ্ছা। ৯ জনকে বিমান বাহিনী নাকি অ্যারেস্ট করছে। ওকে। এই ৯ জনকে অ্যারেস্ট করার পরে ওখানে আরেকজনকে অ্যারেস্ট করা আরেকটা লোককে অ্যারেস্ট করেছে যেটার নাম হচ্ছে যে ইশতিয়াক আহমেদ। ও কিন্তু আচ্ছা, অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। আচ্ছা, অবসরপ্রাপ্ত। এবং এর মধ্যে ২ জন সেনাবাহিনীর আরো ২ জন কর্মকর্তা আছে। আচ্ছা। সেনাবাহিনীর কর্মকর্তাও আছে, বিমান বাহিনীও আছে। এই ইশতিয়াক আবার ছদ্মনামে ঘুরতো বাংলাদেশে। বিভিন্ন জায়গায় ছদ্মনামে ঘুরতো। এর কাজ হচ্ছে যে মৌলবাদীদেরকে এক করা। তুমি জানো ২৪শে আগস্ট এই ৫ই আগস্টের পরে ২০২৪ এর অনেক জঙ্গি সন্ত্রাসী বের হয়ে গেছে। হ্যাঁ, এরা সারা সেগুলো তো দেশে ঘুরতে বের হয়ে থাকে। গেছে। আর সবচেয়ে মজার একটা বিষয় বলি, আমাদের দেশে কিন্তু এর আগে কিন্তু প্রায় ৮-১০ টা লাশ পাওয়া গেছে বিদেশীদের। এরা সব মার্সেনারি। হ্যাঁ, এরা অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে এইসব এবং এগুলো আমেরিকার ছিল, তুরস্কের ছিল এবং পাকিস্তানেরও ছিল। এবং গত পরশুদিন রাজশাহী বা বগুড়ার ওই সাইডে কোথায় এক খালের ভিতরে একজন আফগান নাগরিকের লাশ পাওয়া গেছে। এটা কিন্তু মাই গড! ছবিটা আমার কাছে আছে, কিন্তু এইটা প্রকাশ করে নাই সরকার। আফগান নাগরিকের এই লাশ। এর আগে যারা বিভিন্ন ওয়েস্টিন হোটেল, তারা বিভিন্ন 5 স্টার হোটেলে মারা গেছিল ৪৭ জনের মতো। এটা বলা হয়েছিল যে কেজিবি, কেজিবি, রাশিয়ান গোয়েন্দা সংস্থায় রাশিয়ান এদেরকে গোয়েন্দা সংস্থা। এদেরকে কিল করছে। কারণ এরা সব তুরস্ক এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক। ওকে, এখন এই ইশতিয়াক আহমেদকে ধরার পরে ওখান থেকে ২ টা নাম আসছে। একটা হচ্ছে যে রাহেদ, এই লোক সিলেটের। সম্ভবত সে এখন ইয়ের হেফাজতে আছে, ডিবি হেফাজতে বা ডিজিএফ এর হেফাজতে আছে। আরেকজন হচ্ছে যে ওকে। রাকিব, যে কিনা সাভারে থাকতো। সাভারে থাকে রাকিব, সে সাভার ক্যান্টনমেন্টের খুব কাছে এবং তার আচ্ছা। সরাসরি যোগাযোগ ছিল হচ্ছে যে তোমার সাভার ক্যান্টনমেন্টের ভেতরে। সুতরাং এই মুহূর্তে মানে ঘন্টা ৫-৬ আগে মানে বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে যতটুকু খবর পাইলাম। তখন আচ্ছা, বলা হচ্ছিল যে সেনাবাহিনীর ২০ জন, নৌবাহিনীর ১০ জন এবং আচ্ছা, বিমান বাহিনীর ১৫ জন। এরা অলরেডি এই টোটাল ৪০ জন অলরেডি সেনা হেফাজতে। মানে সেনাবাহিনীর কাছে, বিমান বাহিনীটা বিমান বাহিনীর কাছে, নৌবাহিনীটা নৌবাহিনীর কাছে। এর মধ্যে তো ১৫ জন এয়ারম্যান তো চলেই গেছে আগেই বললাম। এবং হ্যাঁ। বিমান বাহিনীর এখন যে ১৫ জনকে ওরা সেনা হেফাজতে রাখছে এরা পুরাটাই কিন্তু এয়ারম্যান এরা সব। ওহ মাই গড! এবং সবচেয়ে মজার বিষয় কি জানো? এই ঘটনা হওয়ার পরে গত ৫ দিন যাবৎ চলতেছে কেউ জানে না। ঢাকা, চট্টগ্রাম এবং যশোর বিমান ঘাঁটিতে তোমার হয়ে গেছে। সিল করে দিছে। কোন লোক বাইরে যেতে পারবে না, কেউ ভিতরে যেতে পারবে না। সবার মোবাইল সিজ করছে। ওহ! বিমান বাহিনী। গোয়েন্দা তৎপরতা চালাইছে ওখানে যাই এত কিছুর ঘটনা। তবে ১ ঘন্টা আগে একটা কঠিন ইনফরমেশন পাইলাম। সেটা হচ্ছে কিরকম? যেখানে এখন বলা হচ্ছে যে আমাদের সরকারিভাবে পুলিশ বলতেছে যে সংসদ ভবনে আক্রমণ করার কথা। সাভার থানা সহ সেনা, পুলিশ, বিমান, নৌবাহিনীর অস্ত্রাগারগুলাতে হামলা করার পরিকল্পনা চলতেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। একটা প্রজ্ঞাপন পুলিশ অলরেডি জারি করেছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে সেই প্রজ্ঞাপনটা। এটা হ্যাঁ, লাইটের কারণে অনেক সময় কাছে না নিয়ে আসলে হয়তোবা দেখা যাবে না। হ্যাঁ, এই এটা, এইটা, প্রজ্ঞাপনটা। এইটা, এই প্রজ্ঞাপনটা। এইটা। হ্যাঁ। কিন্তু এখানে আরো ২ টা জায়গা আছে এরা চিহ্নিত করে নাই। একটা হচ্ছে যে আচ্ছা, তোমার আমাদের বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন। এখন রেলওয়ে স্টেশন কোনটা? ঢাকা, চট্টগ্রাম? হয়তো ঢাকার কমলাপুর হইতে পারে। চট্টগ্রামেরও একটাই রেল স্টেশন, ২ টার যেকোনো একটা হইতে পারে। কারণ এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আমাদের মধ্যে। কিন্তু এগুলার পরে ওই যে যেটা বললাম যে জাস্ট ঘন্টাখানিক আগে যেই কাহিনী পেলাম, সেইটা হচ্ছে যে হুম। এই সন্ত্রাসীদের মূল টার্গেট, এটার মূল প্ল্যানিংটা নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা। যেটা আমাদের বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওইখানে হামলা করা। তার কারণ হচ্ছে যে গ্রেট। যতটুকু এখন পর্যন্ত যতটুকু খবর পাচ্ছি, সিউর না 100% এখনো, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে যে ইউরেনিয়াম যেটা,
ওইটা নাকি অলরেডি ওখানে আছে এবং মাই ওইটার গড! চতুর্দিকে প্রচুর ইয়ে আছে, কি বলে, নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু ওই জায়গায় হামলা করার একটা কথা, মানে পারমাণবিক কেন্দ্রের 4টা চুল্লির একটা চুল্লিও যাতে বাইচা না থাকে, সব ধ্বংস করে দিবে। এখন যতটুকু সন্দেহ হয়, মানে এইবার হচ্ছে যে আমার ক্যালকুলেশন বা আমি ডট গুলো মিলানোর চেষ্টা করছি। দেখো 2024 পরে এই যে 40 জন বিদেশি মার্সেনারি বা বিদেশি হুম, গোয়েন্দা সংস্থা, যেখানে আমেরিকার সবচেয়ে ওয়েল কোর গোয়েন্দা সংস্থার 4 জন মারা গেছিল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সব জায়গায় মরছে। তুর্কির মারা গেছিল, পাকিস্তানের মারা গেছিল। এগুলো সবগুলো ইনফরমেশন দিয়েছিল র। কাজ ওকে, করছে কে ভেতরে জানি না। ওকে। র র সরি র বলতে এটা কেজিবি দিছিল তাদেরকে। আচ্ছা, এরপরে অর্থাৎ এদের কারা কি করছে রাশিয়ান, সেটা আমরা জানি না। আমাকে একটু বুঝতে দেন। রাশিয়ান গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে খবরটা দিয়েছিল? হ্যাঁ, আচ্ছা, তারপর? রাশিয়ান গোয়েন্দা সংস্থা সরাসরি র কে বলে দিছিল, র পরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলছে। এর মধ্যে কে কাকে কিল করছে সেটা আর জানা যায়নি। আচ্ছা, এখন মনে হচ্ছে যে এই যে জঙ্গি হামলার যে কাহিনীটা হচ্ছে যে এয়ারম্যান ওই সেই, এইটা এখন এদের এই কথাই যে ঘন্টা আগে যেটা বললো যে রূপপুরে হামলা করার কথা, এখন তুমি যদি ডট গুলো দাও তাহলে কিন্তু পরিষ্কার একটা জিনিস দেখো, রাশিয়ার কেজিবি খবর দিছিল রকে বাংলাদেশে সিস্টেম চলতেছে, কারণ ডিপ স্টেট চাইতেছে যে বাংলাদেশ অস্থিতিশীল হলে এদিকে ইন্ডিয়ারও পিটানো যাইব, ওইদিকে চায়নাকেও পিটানো যাইব। কারণ পিটানো যাবে, চায়নাও হ্যাঁ। আছে। আবার চায়না চাইতেছে কি এইখানে বাংলাদেশে ওই যে তোমার নর্থ বেঙ্গলের ওই সাইডে করে একটা বিমানবন্দর ওপেন করতে। হ্যাঁ, তিস্তা সৈয়দপুর টিপিআই বাদ। বিমানবন্দর, হ্যাঁ, সৈয়দপুর বিমান ঘাঁটি, হ্যাঁ বিমান যেটাকে সরি ঘাঁটি। পঞ্চগড়ে, সরি, পঞ্চগড়ে সামরিক বিমান এয়ার বেস ওরা তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ, ওইখানে আবার এই ৩০০ বা ৩০০০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল অলরেডি মনে হয় করা হয়ে গেছে চায়নার সহযোগিতায়। হ্যাঁ, এই উত্তরবঙ্গের ডিফেন্সে সর্ববৃহৎ হসপিটাল চীনা অর্থায়নে। পাকিস্তানের এই টিটিপি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিল ওপেন মিটিং এ যে আমরা এখন পূর্ব দিক থেকে ইন্ডিয়ার আক্রমণ করব। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো যে এখানে পেস্কিটা আছে কার কার? পেস্কিটা আছে কিন্তু তার কি? ওদের একটা পেস্কি আছে রাশিয়ার সাথে। হ্যাঁ, আমেরিকার বৃহৎ একটা পেস্কি আছে রাশিয়ার সাথে। ওইদিকে চায়নার সাথে। এদিকে ইন্ডিয়ার সাথে ওরা ভাই খেলা খেললো মোটামুটি। আবার এদিকে দেখো পুরা বেল্ট যেটা আমাদের নর্থ বেঙ্গল সাইডের ইন্ডিয়ার বর্ডার অঞ্চল যেটা, সবগুলো আসন কিন্তু পাইছে কারা? জামাত ইসলাম। হুম, সেইখানে তোমার কথায় বলুক আর না বলুক এটা বলছে যে দিদির হাত আছে প্রচুর। এদেরকে এখানে জিতায় আনায়। কারণ এরাই নাকি এর আগে দিদিকে জিতায় আনার পেছনে মিলিয়ন ডলার খরচ করছিল আমাদের ওকে, পার্শ্ববর্তী। আর ওকে। তুমি যদি সবগুলো ডট মিলাও, এক এক করে সব ডট মিলাও, আমরা মাত্র লোন দেওয়া শুরু করতেছি কোথায়? রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। শ্রীলঙ্কা। না, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে লোন দেওয়া শুরু করছি। এখন লোন রূপপুর আমরা তো বিদ্যুৎ, দিচ্ছি না। না, মাত্র রূপ, দেওয়ার একটা ইয়ে চলে আসছে। এখনো দেই নাই আমরা। এখনো দেই নাই। বকেয়া সেটাই তো পড়ে গেছে। বলতেছি। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এইটা 2024 সালের ডিসেম্বরে চালু হয়ে যাওয়ার কথা ছিল। একটা কারেকশন আসছে দর্শকদের কাছ থেকে, খুব ভালো লাগছে আমার কাছে। আমরা যেটা নিয়ে কনফিউশনে ছিলাম ওটা লালমনিরহাটে এয়ারবেস তৈরি করা লালমনিরহাট, হচ্ছে। ইয়েস, ইয়েস। দর্শক আমি শ্রোতা এটা পিন করে আপনাকে দিচ্ছি, হাজারো কমেন্ট সেলুট। বক্স কমেন্টটা পিন করে দিচ্ছি যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, লালমনিরহাট, হ্যাঁ। এখন তুমি মিলাও। এবার তুমি মিলাও কাহিনীটা কি হইতেছে। রূপপুরের লোন তো আমরা দেই নাই। আমাদের কাছে তো বিশাল একটা না, লোন। আবার এইটার কিন্তু ইউরেনিয়াম যতটুকু জানি 24 এর মাঝামাঝি সময় ইউরেনিয়াম আসতেছিল বা এসে পৌঁছাইছো। এটা এখনো 100% ক্লিয়ার না। যেখানে আমি বলতে পারবো না 100% যে ক্লিয়ার এটা আইসা পৌঁছাইছে। এখন এইখানে যদি বিস্ফোরণ ঘটায়, যদি রূপপুর পারমাণবিক কেন্দ্র যদি বিধ্বস্ত করে দিতে পারে, দায়িত্ব কাদের? আমাদের ঘাড়ে পড়বে। সেই অঞ্চলে পুরো ওখানে প্রচুর রাশিয়ান লোকজন কাজ করে, ইঞ্জিনিয়ার। ইন্ডিয়ান লোকজন কিন্তু চলে গেছে। ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার কিন্তু চলে গেছে রূপপুর ছেড়ে। এটা 24 এর সময় চলে গেছিল। এখন কিছু হ্যাঁ, রাশিয়ান 5ই আগস্টের পরপরই চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটার এই মুহূর্তে সিকিউরিটির দায়িত্বে আছে বাংলাদেশ সরকার। ওকে। তাহলে বাংলাদেশ সরকার
বাংলাদেশের বর্তমান সরকার তো পুরাটাই আমেরিকান পন্থী, না এখন তাহলে তারা তো এবারে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না। না ওইটা না, এখন এই যে একটা চুক্তি হয়েছে না আমেরিকার সাথে কয়দিন আগে, ইলেকশনের আগে, সেখানে হ্যাঁ, চুক্তিটাতে একটা কথা লেখা আছে, যারা আমেরিকার শত্রু তারা বাংলাদেশের শত্রু বলে বিবেচিত হইবে। মানে আমেরিকা আচ্ছা। যারা স্যাংশন দিবে তার থেকে বাংলাদেশও কিছু আনতে পারবে না, নিতে পারবে না। তাহলে তাইলে এখন রাশিয়ারে তো রূপপুরের, আমেরিকান স্যাংশন দিয়েই রাখছে। হ্যাঁ এখন রূপপুরের কোনো কিছু আমরা আনতে পারবো না, প্রথম শর্ত। দ্বিতীয়, এই জিনিস যদি ধ্বংস হয়ে যায় বা যদি আসলে ইউরেনিয়াম থাইকা থাকে, এইটা যদি কোনো সন্ত্রাসী গ্রুপের হাতে চলে যায়, এটা মেসাকার হবে। বা যদি ওদের হাতে নাও যায়, রূপপুর ধ্বংস করা যায়, ইউরেনিয়াম যা আছে যতটুকুই আছে, এইটা তো যদি তোমার 10 কিলোমিটার জায়গাও যদি আবহাওয়া খারাপ হয়, তাহলে সারা ওয়ার্ল্ডকে দেখাইতে পারবে যে এটা রাশিয়া শালা আকাইম্মা হেরা বাংলাদেশটারে ডুবানোর জন্য এই কাজ করছে। দোষটা কার ঘাড়ে বললো? রাশিয়ার ঘাড়ে। এইদিকে আমেরিকার কাজ করবে, এই তখন এই ইউরেনিয়াম নিয়ে যাও, অমুক নিয়ে যাওয়ার জন্য একটা ঘাঁটি দরকার খুব দ্রুত, তারা ঘাঁটিটা করতে পারবে খুব সহসা। পাইকারা এদিকে ঢুকে এই মেসাকারে পাবলিক সেন্টিমেন্টে পাইকারা ঢুকে ইন্ডিয়ার সাথে কাম করতে পারবে, অঘটন ঘটাইতে পারবে। চায়না তো চুপিয়ে উঠা যাবে। এখন যেটা চায়না আমার ফাইন্যান্স করবে, এখানে চায়না ফাইন্যান্স করবে পাকিস্তান। ঘন্টা দেড়েক আগে যে কথাটা বলা হয়েছে আমাকে, যে রূপপুর ওরা যারা যে বলছে, ও বলছে ভাই আপনারা এইসব পাগলামিতে যায় না, সংসদ ভবন আক্রমণ করে কিচ্ছু হবে না। কি হবে সংসদ আক্রমণ করে? কি হবে আপনার শাহবাগ থানা বা অন্য থানা লুট কইরা? আপনার 5ই আগস্টের 6ই আগস্ট তো সারা বাংলাদেশের সব থানায় লুট হয়েছিল, অস্ত্রাগার সব লুট হয়েছে। এসএসএফ এর প্রচুর অস্ত্র লুট হয়েছে গণভবন থেকে। সুতরাং এইটা না, মূল টার্গেট হচ্ছে যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া, এবং এইটাই মূল হবে টার্গেট বাংলাদেশের জন্য বিশাল মেসাকার। মূল টার্গেট বাংলাদেশে পারমাণবিক হামলা চালানো, বাংলাদেশের পারমাণবিক ইউরেনিয়াম নিয়ে বাংলাদেশকেই হামলা চালানো। না বাংলা এখন ধরো এই আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ইউরেনিয়াম দরকার, এটা হচ্ছে 60%, এনরিচমেন্ট 60% হলে বিদ্যুৎ উৎপাদন হবে। কিন্তু এটার যদি বিস্ফোরণ হয়ে যায় কোনো কারণে, এই চুল্লি যদি ফেটে যায়, টোটাল 10, মিনিমাম 10 কিলোমিটারের ভিতরে কিছু পাবে না, 100 কিলোমিটারের মধ্যে মানুষ অসুস্থ হয়ে পড়বে, প্রচন্ড অসুস্থ। হিরোশিমা নাগাসাকিতে যেরকম হয়েছিল তার চেয়ে কম আর কি, কিন্তু 10 কিলোমিটার ছাই হয়ে যাবে। এতে ক্ষতি কোন কোন জায়গায় দেখো, আমাদের এই রংপুর ডিভিশনের এই সাইডে ক্ষতি, এই সাইড ইন্ডিয়ার কিছু অংশ চলে আসবে, রূপপুর যেখানে আছে ইন্ডিয়া পাশাপাশি নদীর পাশে। হ্যাঁ, হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুরোটাই। আবার ওইদিকে দেখো, এইটা হওয়ার সাথে তো হয়তো মায়ানমারের একটা গন্ডগোল, যেটা আমরা বলতেছিলাম যে খ্রিস্টান রাষ্ট্র চট্টগ্রাম সহ 7 সিস্টার খাইয়া দেওয়া, মানে একটা বিশাল গ্যাঞ্জাম লাগানোর জন্য মূল টার্গেট হচ্ছে এইখানে। এবং তাহলে এখানে তো নো তাহলে তো বিমান বাংলাদেশের, আমি বলি বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, খুলনা এরা সরাসরি ইফেক্টেড হবে। সরাসরি 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 ইফেক্টেড হবে। ইয়েস, সরাসরি ইফেক্টেড হবে। একই সাথে ওখানকার শিশুরা, বাচ্চারা, নারীরা অসুস্থ হয়ে পড়বে, মানে এক নিমিষেই অসুস্থ হয়ে পড়বে। খেয়াল করে দেখেন, যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি এইরকম সন্ত্রাসী গোষ্ঠীরা হামলা চালায়, ইউরেনিয়ামের বিস্ফোরণ ঘটে, তাহলে খুলনা, যশোর, বরিশাল, সাতক্ষীরা, এইদিকে আপনার কুষ্টিয়া, তারপর পাবনা, সিরাজগঞ্জ, কলকাতার ওই যে ইয়া পর্যন্ত, বারাসাত পর্যন্ত শেষ। একটা এরপরে দেখো একটা সম্ভবত তেজস্ক্রিয়তা, একটা বিশাল তেজস্ক্রিয়তা পুরো দুই বাংলাকে ধ্বংস করে দিবে। এবং দেখো সরকার এই জায়গায়, সরকার আবার একটা টেকনিক করছে, প্যানিক যাতে না হয় মানুষ, প্যানিক যাতে না হয় মানুষ, তেলের অভাব, মানে এখন ডিজেলের অভাব বা তেলের অভাব বইলা ক্রাইসিস দেখাইয়া রেলওয়ে, মানে রেলের হুম। যেই সিস্টেম আছে এটাকে কমাই ফেলতেছে, প্রায় তোমার 30 to 40% রিডিউস করতেছে রেল চলাচল। দুই একদিনের ভেতরে দেখবে যে এটা আরো কমবে, বাস চলাচল কমবে। কারণ হচ্ছে যে এই সরকার এখন বুঝে উঠতে পারতেছে না কি করবে। রিপোর্ট তো আছে, সরকারের কাছেও রিপোর্ট আছে, সরকারের কাছে অলরেডি রিপোর্ট পাঠাই দিছে বিভিন্ন জায়গায়। তুমি যদি পৃথিবীর 5টা গোয়েন্দা সংস্থা বলো, তার মধ্যে 1 নম্বরে আছে মোসাদ, মোসাদ, হ্যাঁ, ইসরায়েলের। ইসরায়েলি দ্বিতীয় গোয়েন্দা সংস্থা। সিআইএ আছে দ্বিতীয়। আচ্ছা। তৃতীয়তে তৃতীয়তে আছে তোমার কেজিবি,
রাশিয়ান গোয়েন্দা সংস্থা যেটা, কেজিবি। এরপরে MI5 আছে, MI6 আছে, ইন্ডিয়ার আছে। অলরেডি সবাই কিন্তু দিচ্ছে কি, নথি পাঠাচ্ছে। কারণ হচ্ছে যে ইসরায়েলের তো মাথায় সবচেয়ে বড় টেনশন মৌলবাদী। ইসরায়েল কিন্তু ঘোষণা দিয়েছে কিছুদিন আগে, অল্প ইসরায়েল কয়েকদিন তো আগে। সরাসরি ইসরায়েল তো সরাসরি মুসলিমদের রক্ত নিয়ে খেলা করা ওর জাতিগত অভ্যাস। না, না, ও কিন্তু অলরেডি ঘোষণা দিছে, এটা জানো কিনা জানি না, যে এর পরের অ্যাকশন তুর্কি এবং পাকিস্তান। ফিলিস্তিন এবং দেখলেই তো বোঝা যায়। এবং এই মুহূর্তে এই যে বাংলাদেশে যে অঘটনটা ঘটাবে, এটা হচ্ছে যে তুর্কি, পাকিস্তান এই দুইটাই জড়িত।